শুনছেন গল্প স্বল্প 100.1 FM গোল্ডে। আজ গল্প স্বল্পতে শুনবেন মুক্তি, রচনা শাশ্বতী মণ্ডল। লেখিকার বাংলা ভাষার প্রতি ভালোবাসা থেকেই বাংলা সাহিত্য নিয়ে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করা। বর্তমানে সংস্কৃতি চর্চাকেই নিজের পেশা হিসেবে বেছে নিয়েছেন। ভয়েস ওভার ডাবিং ইন্ডাস্ট্রিতে সাফল্যের সঙ্গে তিনি কাজ করে চলেছেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও তাঁর লেখা অনুগল্প এবং কবিতা মানুষের মন জয় করেছে। আজ আমরা তাঁর লেখা যে গল্পটি বেছে নিয়েছি তা আমাদের জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করে, ফেলে আসা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আরও একবার মনে করিয়ে দেয়। তরুণ বিপ্লবীদের কঠিন সংগ্রামের কাহিনী ভারতবাসী হিসেবে আমাদের গর্বিত ও অনুপ্রাণিত করে। গল্প পাঠে রাজীব, বিভিন্ন চরিত্রে অর্পণ, অর্ণব, অরিজিৎ, অমরজিৎ, তমজিৎ, সোমক, সোহম এবং সায়ন। শুরু হচ্ছে মুক্তি। 10ই অগস্টের সন্ধ্যা মিলন সংঘ ক্লাবে চলছে জোর আলোচনা। আলোচনার বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ। ৭৫তম স্বাধীনতা দিবস কিভাবে পালন করা হবে সেই নিয়েই নানা মুনির নানা মত। সবাই যখন নিজের মতামত পেশ করতে ব্যস্ত, সেই সময় রাজু বলে উঠল, ভাই, খাওয়া দাওয়াটা কিন্তু জম্পেশ হতে হবে, তা না হলে কিন্তু আমি নেই। ওর একটা পোশাকি নাম অবশ্য আছে, দাদুর দেওয়া আদরের নাম, শ্রীমান ক্ষীরমোহন দাস। আজকের দিনে দাঁড়িয়ে দারুণ বেমানান, সে কথা সে নিজেও জানে। বন্ধুরা এই নামে ডাকলে সে সাড়া পর্যন্ত দেয় না, কিন্তু নামকরণ যে সার্থক তা ওর স্বভাব দেখে স্বীকার না করে উপায় নেই। সে যাই হোক, রাজুর কথা শুনে বাকিরা এক প্রকার মারমুখী হয়ে ওঠে। বেচারা রাজু। অমিত বলে ওঠে, ভাই, জীবনে খাওয়া ছাড়া কি আর তোর কিছুই নেই? একটা দরকারি কথার মাঝে। কথাটা শেষ হলো না। সভাপতি বরেন বাবু ওদের এক প্রকার ধমক দিয়েই বলেন, যে কাজের জন্য এসেছো সেই কাজটাই করা যাক। অভিক ওদের মধ্যে সব চাইতে ছোট। ও বলল, শোনো না, আমার একটা প্রস্তাব আছে। আমরা এই বছর রক্তদান শিবিরের আয়োজন করব। সকালে বাচ্চাদের বসে আঁকা প্রতিযোগিতা আর গো অ্যাজ ইউ লাইক এই দুটো হোক, আর বিকেলে রক্তদান শিবির। তোমরা কি বলো? সবাই রাজি হলেও বরেনবাবুর কপালে চিন্তার ভাঁজ পড়ল। উনি বললেন, সবই তো বুঝলাম, কিন্তু শুধু রক্তদান করলেই তো হবে না, তার জন্য অনেক ব্যবস্থা নিতে হয়। সেসব অনেক ঝক্কি। ব্লাড ব্যাংকে খবর দাও, বেড জোগাড় করো, আরো কত কি। আলাপন ছেলেটি বরাবরই চুপচাপ। এবার সে বলল, এইসব নিয়ে তোমরা চিন্তা করো না, আমার মামার ব্লাড ব্যাংকে চেনাশোনা আছে। প্রতি বছর মামার অফিসে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন হয়, সব দায়িত্ব মামাই নেয়, আমাদের জন্য করে দেবে, ওটা নিয়ে চাপ নেই। সেই মতো স্থির হয়ে গেল সব। এবার মঞ্চ সাজানোর পালা। হাতে 1 সপ্তাহের চেয়েও কম সময়। রাহুল একটু দূরে বসে সবটা শুনছিল। এবার সে বলে, ওই তো সাজাবে। রাজুর দিকে ইশারা করতেই রাজু বলে ওঠে, আমি না মানে আমি একা কি করে পারবো? অভিক সহাস্যে বলে, আরে আরে আমরাও থাকবো। রাহুল বলে, তুই যত ভালো সাজাবি খাবারের মেনু তত অধিক ভালো হবে। বলাই বাহুল্য, খাবারের কথা শুনে রাজুর মানে শ্রীমান ক্ষীরমোহনের চোখ দুটো কেমন যেন চকচক করে উঠল। স্থির হলো কাল থেকেই কাজ শুরু করা হবে, আর সবাই 14 তারিখ সন্ধ্যায় এসে বাকি কাজটুকু শেষ করবে। 15 তারিখ সকালে বরেনবাবু প্রধান অতিথিকে নিয়ে হাজির হবেন সকাল 7টায়। ও হ্যাঁ, প্রধান অতিথি হবেন ওদের পাড়ার একমাত্র স্কুলের হেডমাস্টার মশাই। ওর কাছে পড়েই ওদের স্কুল জীবন কেটেছে। ওরা যে সবাই ওকে খুব পছন্দ করে তা নয়, কম মারধর তো খায়নি। কলেজে উঠেও সেই সব দিন ভোলেনি। আসল কথা হলো উনি এবছর অবসর নিচ্ছেন, তাই আর কি। 14ই অগস্ট
সকাল থেকেই আকাশের মুখ ভার, ঈশান কোণে বিস্তর মেঘ জমেছে। তাই সবাই মনে মনে ভগবানের নাম করতে লাগল, কিন্তু ভগবান তথাস্তু বললেন না। প্রথমে হালকা বৃষ্টি, তারপর সবাইকে চমকে দিয়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হলো। বিকেলের দিকে বৃষ্টিটা ধরে এলেও পুরো পাড়া অন্ধকারে ডুবে রইল। সবাই একে অপরকে ফোন করে কি করবে ভাবছে। এমন সময় কারেন্ট আসে। ওরা দেরি না করে ক্লাবের দিকে পা বাড়ালো। যেমন কথা তেমন কাজ। অমিত বলল, যা বৃষ্টি শুরু হলো, স্টেজটা যে কিভাবে এবার সাজানো হবে বুঝতেই পারছি না। বাকি কাজটা রাতের মধ্যে সেরে ফেলতেই হবে কিন্তু। সবাই সেই মতো মঞ্চের দিকে হাঁটা লাগালো। জলকাদায় প্যাচ প্যাচ করছে চারিদিক। সবে ওরা কাজ শুরু করছে, সেই সময় আবার কারেন্ট চলে যায়। ওরা রাজুকে পাঠায় ক্লাব থেকে এমার্জেন্সি আলোটা আনতে। তারপর সবাই হাত লাগায় কাজে। এমন সময় তারা লক্ষ্য করে যে মঞ্চ সাজানোর জন্য সকালে যা যা কেনা হয়েছিল তার বেশ কিছুটা রাহুল বাড়িতে ফেলে এসেছে। তাহলে এখন উপায়? ঠিক হলো অমিত আর রাজু থেকে কিছুটা কাজ এগোবে, আর বাকিরা রাতের খাবার খেয়ে ফিরে আসবে আর জিনিসগুলো নিয়ে আসবে। তারপর অমিত আর রাজু বাড়ি ফিরে যাবে, কারণ অমিতের কাছে বাইক আছে, ওর বেশি সময় লাগবে না। কথা মতো ওরা সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। রাত তখন খুব বেশি নয়, 8টা হবে। আসলে এই ঝড় বৃষ্টির কারণে একটু ফাঁকা লাগছে এলাকাটা। আর তাছাড়া ওদের ক্লাবটা পাড়ার একদম শেষ প্রান্তে, ঘোষদের পরিত্যক্ত জমিদার বাড়ির ঠিক পাশে। বেশ অনেকটা জায়গা জুড়েই ওদের ক্লাব। বাকিরা চলে যেতে ওরা দুজন টুকটাক কাজগুলো সেরে নিচ্ছিল। সেই সময় অমিত বলে, এমার্জেন্সিরও আলোটা কমে আসছে। এই রাজু, তুই তোর ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে দে না। এই রে, ফোনটা বাড়িতে চার্জে বসিয়ে রেখে এসেছি, কি হবে? ওহো, তোরও ফোন বাড়িতে? আরে আমার ফোনেরও চার্জ প্রায় শেষ, একটু পরেই দেখ সুইচ অফ হয়ে যাবে। আরে ফ্ল্যাশ লাইট জ্বালাবো কি করে? এক কাজ করলে হয় না, চল বরং ক্লাব থেকে টর্চ লাইটটা নিয়ে আসি। এমন সময় আবার ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। এই যা, দেখলি বৃষ্টি এসে গেল। ঠিক তখনই একটু দূরে ওরা কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে অমিত চিৎকার করে জানতে চায়, কাউকে খুঁজছেন? উত্তর আসে, না না, এমনি এই তোমাদের কাজ দেখছিলাম। কাজ দেখছিলেন? ও, তা কে আপনি? ছায়ামূর্তি এবার এগিয়ে আসে। এমার্জেন্সির আলো প্রায় নিভু নিভু। আবছা আলোয় ওরা এবার দেখতে পায় ওদের সমবয়সী একটি ছেলে, পরনে ধুতি আর একটা ফতুয়া। অমিত নিজের অজান্তেই তাকে আপনির বদলে তুমি করে বলতে থাকে। তোমাকে তো আগে কখনো দেখিনি, তা তুমি এইভাবে অন্ধকারে দাঁড়িয়ে তো ভিজে যাচ্ছ। এসো এসো, আমাদের কাছে এসে বসো। তা তুমি কি এখানে কোনো আত্মীয়ের বাড়ি এসেছো? ছেলেটি যেন একটু ঠোঁট নাড়ল আর সঙ্গে মৃদু হাসল। হ্যাঁ, কিছু বলছো? না না। ছেলেটি পাল্টা প্রশ্ন করে, তোমাদের কাজ কত দূরে গেল? অমিত সংক্ষেপে বাকিদের যাওয়ার কারণ আর বৃষ্টির কারণে ওরা এখানেই বসে অপেক্ষা করছে সে কথা জানায়। রাজু বলল, বৃষ্টির জন্য চারদিক কেমন নিঝুম হয়ে গেছে, বেশ একটা গা ছমছমে ব্যাপার। রাস্তায় একটা লোকও দেখা যাচ্ছে না। ছেলেটি এবার আরো কাছে এসে ওদের পাশে বসে আর বলতে থাকে, জানো তো, আজ থেকে প্রায় 80-85 বছর আগে এই পাড়ায় না এত লোক বসতি ছিল না।
এটা একটা তখন গ্রাম ছিল। অমিত ছেলেটিকে থামিয়ে বলে, সে তো অনেক দিন আগেকার কথা, তুমি এত কিছু কি করে জানলে? ও আমি জানি। আর এই যে জমিদার বাড়িটা দেখছো, তারও কিন্তু একটা ইতিহাস আছে। তখন দেশ স্বাধীন হয়নি, ঘোষদের জমিদারি তখন তলানিতে গিয়ে ঠেকেছে। জমিদার ইংরেজদের দাবিদারি করে নিজের জমিদারি ওই কোনো রকমে টিকিয়ে রাখার চেষ্টা করছে। এমনকি রায় বাহাদুর খেতাবও আদায় করেছে। জমিদার বিপত্নিক ছিলেন, একমাত্র সন্তান মামার বাড়িতে থাকত। জমিদার কিছু লেঠেল আর চাকর বাকর নিয়ে একাই থাকতেন। সেই সময় এই পাড়াতেও সশস্ত্র স্বাধীনতা আন্দোলনের জোয়ার এসেছিল। তাই নাকি? হ্যাঁ, বাড়িতে বাড়িতে তোমার আমার বয়সী ছেলেরা তখন সশস্ত্র বিপ্লবের সাথে জড়িয়ে পড়ে। বেআইনিভাবে বিপ্লবীদের ধরে তখন নির্বিচারে ফাঁসি কাঠে ঝোলানো হচ্ছে। এরকমই একটা দিনে কয়েকজন বিপ্লবী ইংরেজ পুলিশের তাড়া খেয়ে ওই জমিদার বাড়ি লাগোয়া বাগান বাড়িতে এসে আত্মগোপন করে। জমিদার এবং তার লোকজন প্রায় এক সপ্তাহ পর যখন জানতে পারল, তখন তো জমিদার বিপ্লবীদের সাথে বিশ্বাসঘাতকতা করলেন। তার এক লেঠেল বাজারে যাওয়ার নাম করে লুকিয়ে ইংরেজ পুলিশের সাথে যোগাযোগ করে। আর তারপর ইংরেজ পুলিশ বাহিনী এই গোটা জমিদার বাড়িটা ঘিরে ফেলে আর নির্বিচারে গুলি চালিয়ে বিপ্লবীদের হত্যা করে। ছেলেটি বলতে বলতে কিছুটা থেমে রাজু আর অমিতের দিকে তাকায়। ওদের চোখে মুখে বিস্ময়ের ছাপ স্পষ্ট। ছেলেটি মৃদু হেসে আবার বলতে শুরু করল, কেউ এই নিষ্ঠুরতা থেকে রেহাই পায়নি। শুধু কি? শুধু একজন পালাতে সক্ষম হলেও রাতের অন্ধকারে দিক ভুল করে পড়ে যায় জমিদার বাড়ির গভীর দিঘিতে। জলের আওয়াজে সতর্ক হয়ে ওঠে ইংরেজ পুলিশ। তাদের রাইফেল গর্জে ওঠার আগেই ওই 17 বছরের ছেলেটির পা জড়িয়ে যায় জলের আগাছায়। তারপর ইংরেজদের গুলির হাত থেকে রেহাই পেলেও সলিল সমাধি হয় তার। বাকিদের দেহ রাতারাতি দাহ করে দেওয়া হয়। শুধু জলের নিচেই থেকে যায় সেই 17 বছরের ছেলেটার নিথর দেহ। চোখে দেশ স্বাধীনের স্বপ্ন নিয়ে ঘুমিয়ে পড়ল ছেলেটা। পাড়ি জমালো চিরনিদ্রার দেশে। তুমি এত কিছু জানো আর আমরাই জানি না? আচ্ছা, বৃষ্টিটাও দেখছি ধরে গেছে, তুমিও চলো আমাদের সঙ্গে, ক্লাবেই বসা যাক। তা তোমার নামটা জানো কি বলেছিলে? বলিনি তো, এবার বলবো, বিকাশ। ক্লাবের সামনে ততক্ষণে কতগুলো ফ্ল্যাশ লাইটের আলো দেখা গেল। বাকিরা ফিরে এসেছে। গল্প শুনতে শুনতে কখন যে রাত গভীর হয়েছে কারোর খেয়ালই হয়নি। ওরা সেদিনের মতো কাজ বন্ধ রেখে উঠে দাঁড়ালো। কিছুটা এগিয়ে যেতেই ওদের খেয়াল হলো বিকাশ ওদের সাথে আসছে না। ওরা আর কথা না বাড়িয়ে অমিতের বাইকে চেপে বেরিয়ে যায় নিজেদের বাড়ির পথে। রাত পেরিয়ে দিন এলো। স্বাধীনতা দিবসের সকাল থেকেই সবার চরম ব্যস্ততা। পতাকা উত্তোলন, বক্তৃতা, বসে আঁকো প্রতিযোগিতা, রক্তদান শিবির ইত্যাদি ইত্যাদি। আগের রাতের সেই ঘটনা মনে করার সময় পায়নি ওরা দুজন। ভিড় খানিকটা পাতলা হলে রাজু অমিতের কাঁধটা চেপে ধরে বলে, ভাই, কালকে যে ছেলেটা ছিল তার তো আর দেখা পেলাম না। কার বাড়িতে যেন এসেছে বলেছিল। অমিত কিছুক্ষণ ভেবে তারপর বলল, কই, এরকম তো কিছু বলেনি।
স্টেজে অমিতের ডাক পড়ে ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার জন্য। অমিত ভাবতে থাকে, কালকের গল্পটা আমাদের মতো হয়তো অনেকেরই অজানা। আজ এইটা দিয়েই অনুষ্ঠানে একটা চমক দেব। ভাবতে ভাবতে স্টেজে ওঠে অমিত। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবার সে গত রাতে শোনা তাদের পাড়ায় ঘটে যাওয়া স্বাধীনতা আন্দোলনের ইতিহাস বলতে থাকে। অমিত তার বক্তব্য শেষ করে স্টেজ থেকে নামতেই পাড়ার জগাই দাদু তাকে ডেকে তার পিঠ চাপড়ে দিয়ে বলেন, অমিত, দারুণ বলেছ, কিন্তু এ ঘটনা তো অনেক পুরনো, প্রায় ভুলতেই বসেছিলাম। তোমার কথা শুনে আবছা আবছা মনে পড়ে গেল। যতদূর জানি এসব তো কোনো বইতেও পাওয়া যাবে না। তুমি জানলে কি করে বাবা? অমিত সংক্ষেপে গত রাতের ঘটনাটা জানায়। শুনে ভ্রু কোঁচকান তিনি। আচ্ছা, ছেলেটিকে কেমন দেখতে ছিল বলো তো? অন্ধকারে খুব ভালো করে তো দেখিনি, তবে ওই আমাদের মতোই বয়স, ধুতি আর ফতুয়া পড়েছিল। তাকে এর আগে কখনো দেখেছি বলে তো মনে হয় না। নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারেন না জগাই দাদু। বিড়বিড় করে বলেন, এ কি করে সম্ভব? জগাই দাদু অবাক চোখে অমিতকে প্রশ্ন করেন, কি নাম বললে ছেলেটির? বিকাশ। তুমি ঠিক শুনেছ, সে তার নাম এটাই বলেছে। ততক্ষণে রাজু সেখানে চলে এসেছে। সে আর অমিত একে অপরের মুখ চাওয়াচাই করে। এবার রাজু বলে ওঠে, হ্যাঁ দাদু, বিকাশ। কাল রাতের পর থেকে আমরাও আর তাকে দেখতে পাইনি। জগাই দাদু এবার বলতে শুরু করলেন, তোমাদের এর পরের ঘটনাটা বলে শোনো। তখন আমি খুব ছোট, ঘোষেদের দিঘির পাড়ে খেলা করতে যেতাম। বাবা কোনোদিনই বারণ করতেন না, তো সেদিন হঠাৎ বাবা ওখানে যেতে দিতে চাইলেন না। ছোট তো, কোনো কিছু নিষেধ করলে সেটা করতে আরো বেশি ইচ্ছে হয়। দু একজন বন্ধুকে নিয়ে চলে গেলাম দিঘির পাড়ে। দেখলাম সেখানে অনেক লোক জড়ো হয়েছে। আর দিঘি থেকে তোলা হয়েছে এক তরুণীর মৃতদেহ। জানো অমিত, ছোটবেলার দেখা অনেক স্মৃতি বড় হয়েও ভোলা যায় না, মনের মধ্যে কোথাও যেন গেঁথে থাকে। সেই তরুণের গায়ে ছিল ধুতি আর ফতুয়া। তারপর চুপচাপ বাড়ি চলে এলাম। সেদিন বাবা বকলেন না, বরং শোনালেন স্বাধীনতা আন্দোলনের কথা। তখন আর ওই বয়সে এসবের কি বুঝতাম বলো? জানলাম ছেলেটা আমাদের পাড়ারই ছিল, বিপ্লবী ছিল, দেশের স্বাধীনতার জন্য লড়াই করছিল। কি মর্মান্তিক তার পরিণতি! ইংরেজ পুলিশের ভয়ে অবশ্যই ঘটনা ধামাচাপা পড়ে যায়, খবরের কাগজেও নাকি ছাপা হয়নি। এতক্ষণে নিশ্চয় বুঝতে পারছো ধুতি ফতুয়া পড়া তরুণ ছেলেটির নাম কি ছিল? বিকাশ। হ্যাঁ, জীবনে বোধহয় সবকিছু যুক্তি দিয়ে বিচার করা যায় না, বুঝলে? তোমরা যা বললে আর আমি যা শুনলাম তা বিশ্বাস করা কঠিন, কিন্তু কারো মুখেই আর কোনো কথা নেই। 15ই অগস্টের উৎসব তখনও চলছে। মাঠের প্রান্তে হাওয়ায় উড়ছে জাতীয় পতাকা। এবারে রক্তদান শিবির দারুণভাবে সফল হয়েছে। ছোট ছোট ছেলেমেয়েরা গোয়াজ ইউ লাইক প্রতিযোগিতায় কেউ নেতাজি সুভাষচন্দ্র বসু, কেউ জাতির জনক মহাত্মা গান্ধী, আবার কেউ মাতঙ্গিনী হাজরা সেজেছে। বিপ্লবী বিকাশ সরকার কেউ না সাজলেও তাঁর স্বপ্ন সত্যি হয়েছে, দেশ স্বাধীনতা পেয়েছে।
মাইকে ভেসে আসছে সেই আত্মবলিদানের সুর। শুনলেন মুক্তি, রচনা শাশ্বতী মণ্ডল, গল্প পাঠে রাজীব। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে জগাই দাদু অর্পণ, বরেন সুমক, অভিক অর্ণব, অমিত অমরজিৎ, রাজু তমজিৎ, আলাপন সায়ন, রাহুল সোহম এবং বিকাশের চরিত্রে অরিজিৎ। আবহ নির্মাণ রাজীব, চিত্রনাট্য সহযোগিতা এবং গল্পের সূত্রধর সৌমি, সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা। শেষ হল মুক্তি।